হ্যালো স্টুডেন্ট, আমি উত্তম সামন্ত, তোমাদের ফিজিক্স টিচার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউএক্স দ্য ফিজিক্স পয়েন্ট। আজ আমি তোমাদেরকে বলবো ইলেকট্রিক ডায়পোল সম্পর্কে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স 4-এ ডায়পোল সম্পর্কে যে পর্যন্ত তোমরা শিখলে, আজ তারপর হতে শুরু করব। তাহলে বাকিটুকু আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স 6-এ দেখব, ইলেকট্রিক ডায়পোলের বাকি অংশটুকু। তো প্রথম শুরু করা যাক, ফোর্স অ্যান্ড টর্ক অন অ্যান ইলেকট্রিক ডায়পোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কী হবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কি সেটা কিন্তু আমরা আগে শিখেছি। আচ্ছা, ফোর্স অ্যান্ড টর্ক on an electric dipole in a non-uniform electric field. দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স 4-এ কিন্তু আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্স এবং টর্ক ব্যাপারে আমরা বলেছি, তারপর থেকে শুরু হচ্ছে। এখন নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে কে? একটা পয়েন্ট চার্জ। তো এখানে আমরা দুটো কেস নিয়ে আলোচনা করব, যে ডায়পোলটা পয়েন্ট চার্জের সাপেক্ষে কিভাবে আছে, তাই তো। তাহলে প্রথম কেস নাম্বার ওয়ান ড্রয়িং করে ফেলা যাক। একটা পয়েন্ট চার্জ কিউ, সেখান থেকে আর দূরত্বে কিন্তু একটা ডায়পোল রয়েছে, তাই তো। তাহলে এটা মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এই দূরত্ব হচ্ছে 12, সেন্টার অফ ডায়পোল, দূরত্বটা আর হচ্ছে ডায়পোলের সেন্টার থেকে পয়েন্ট চার্জ পর্যন্ত। ঠিক আছে, তো এক্ষেত্রে ফোর্স ডায়পোলটার উপর কী লাগবে বা টর্ক কী হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, এই যে পয়েন্ট চার্জ কিউ, সে কিন্তু তার চারিদিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বিস্তার করবে। আমরা বলরেখাগুলোকে আঁকছি। দেখো, যত দূর যাওয়া যায় বলরেখাগুলো কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা কিন্তু কমছে দূরত্বের সাথে, তার মানে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাই তো। দেখো, এখানে ডায়পোলটা কিন্তু একটা বলরেখার ওপর কিন্তু সজ্জিত রয়েছে, তাই তো, একটা বলরেখার ওপর। তো বলরেখার সমান্তরালে, একটা বলরেখার সমান্তরালে এইভাবে যদি থাকে, তো মনে করি প্লাস কিউ আধান হতে আর দূরত্বে একটি ডায়পোলকে রাখা হয়েছে। এখন এই প্লাস কিউ আধান নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, তাই তো।
অতএব তো প্লাস কিউ আর মাইনাস কিউ দুটি আমরা শিখব। প্লাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল তাই তো। তো সেটা তাহলে কি আসবে না F2 বলছি, সেটা কি আসবে না কিউ ইন্টু E2। দেখো এখন এই পজিশানে যে ইলেকট্রিক ফিল্ড আর এই পজিশানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা তো আলাদা, তাই তো। তো মাইনাস কিউ আধানটা প্লাস কিউ মানে এই যে আধান প্লাস বড় হাতের কিউ খুব কাছাকাছি কাছে আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা বেশি। আর প্লাস ছোটো হাতের কিউ আধানটা কিন্তু প্লাস বড় হাতের কিউ আধান থেকে অনেকটা দূরে আছে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কম, তাহলে E1 কিন্তু বেশি E2 থেকে, তাই তো। তাহলে প্লাস স্মল কিউ আধানের ওপর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কিউ ইন্টু E2। তাহলে কিউটা রইল, এটা হচ্ছে 4πε0, আর E2-র মানটা কি আসবে 1/4π0 কিউ বাই দূরত্বটা হচ্ছে r+l², তাই তো। দেখো এই আধান হতে সোজা এতখানি দূরত্বটা পর্যন্ত হচ্ছে r, আর তারপর বাদ বাকিটা এল রয়েছে r+l², তাই তো। তাহলে এই ফিল্ডার অভিমুখ কোন দিকে হবে না এই ফিল্ডার অভিমুখ হবে এই দিকে, তাই তো। আর মাইনাস কিউ আধানের ওপর যে বলটা তার ফিল্ডার অভিমুখ হবে একটু, তার অবশ্যই সেখানে ফোর্সটা বেশি, তাই তো। সেখানে ফোর্সটা বেশি, সেই ফোর্সটা কিন্তু একটু বেশি হবে। তাহলে এটা আমি F1 বলছি আর এটাকে আমি F2 বলছি। তাহলে F1 অবশ্যই বেশি F2 থেকে, যেহেতু ফিল্ড বেশি, যেহেতু মাইনাস কিউ অবস্থানে ফিল্ড বেশি, তাহলে ফোর্সটাও বেশি হবে, তাই তো। তাহলে লিখে ফেলি এখানটা, অতএব মাইনাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল, যেটা আমি F1 বলছি, সেটা হবে কি কিউ E1। তো কিউ রইল, E1-এর মানটা 1/4πε0, এখানে কিউ, এখানে কি হবে r-l², তাই তো। দেখো সেন্টার থেকে, ডায়পোলের সেন্টার থেকে বড় হাতের কিউ চার্জটার দূরত্ব হচ্ছে r, তা সেখান থেকে আমি এল যদি বাদ দিয়ে দিই, তাহলে মাইনাস স্মল কিউ আধান হতে প্লাস কিউ বড় হাতের কিউ আধানের দূরত্বটা কিন্তু পেয়ে গেল, ঠিক আছে। তাহলে অতএব ডায়পোলের ওপর নেট ফোর্স শূন্য হচ্ছে না, তাই তো। নেট ফোর্স এফ কী হবে না প্লাস কিউ যে আধান, হ্যাঁ না মাইনাস কিউ যে আধান, সেই মাইনাস কিউ আধানের দিকে কিন্তু ক্রিয়া করবে, অর্থাৎ প্লাস বড় হাতের কিউ, তাই তো। অর্থাৎ ডায়পোলটা কী হবে আকর্ষণ হবে ওই আধানের দ্বারা, তাই তো। দেখো না যদি এই F1 বলটা বড় হয়, তাহলে পুরো ডায়পোলটা কী হবে না এই আধানের দিকে কিন্তু আস্তে আস্তে সরে আসবে, তাই তো। F1টা যেহেতু বড়, তাহলে ডায়পোলটির ওপর নেট ফোর্স প্লাস কিউ আধানের দিকে ক্রিয়া করবে, তাহলে নেট ফোর্সটা কি হবে, তার নেট ফোর্সটা তাহলে F1 মাইনাস F2 নাকি, তাই। তাহলে আমি 1/4πε0, এটা কমন যাচ্ছে, কিউও কমন যাচ্ছে, বড় হাতের কিউও কমন যাচ্ছে, তাহলে ভেতরে থাকছে কি 1/r-l² মাইনাস 1/r+l², তাই তো।
তাহলে ক্যালকুলেশানে কী এলো 1/4πε0 কিউ কিউ। আচ্ছা এইখানে কি আছে r² - l² তার হোল স্কোয়ার, আর এখানে 4r, তাই তো। তাহলে 1/4πε0 জাস্ট ক্যালকুলেশান। এক কাজ করি 2qrটা রাখি, আর এখানে কিন্তু 2ql এইভাবে লিখে ফেলি, এটা r² - l² তার হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ 2qlকে আমি ডাইপোল মোমেন্ট লিখতে পারবো, তাই তো, সেই জন্যই করলাম। তাহলে 1/4πε0, তাই তো। তাহলে 2qr এখানে ডাইপোল মোমেন্ট বাই r² - l² তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে আমি কি লিখছি 1/4πε0 2qr, এখানে p, আর এখানে r⁴ কেন লিখলাম না, ডাইপোলের লেন্থ স্মলার দৈর্ঘ্যের থেকে অনেক ছোট, তাই তো। ডাইপোলের লেন্থ হচ্ছে কি মাইক্রোমিটার, ন্যানোমিটার এই সব অর্ডারে থাকে, আর লেন্থটা সাধারণত আমরা সেন্টিমিটারে, অর্থাৎ 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দূরে কত ফিল্ড এটা বার করতে পারি আমি। তো বেশ, তাহলে এটা কি এলো না, এই কিউটাকে বড় হাতের কিউটাকে রাখি, আর এখানে 1/4πε0 2p/r3। দেখো সেম রিলেশান, এই সেম রিলেশান কিন্তু এর আগে আমি পেয়েছি। কীরকম বলেনি না, একটা ডাইপোলের অ্যাক্সিসের ওপর আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা কত, তাই তো। তো সেখানে যদি একটা কিউ চার্জ রাখা হয়, তাহলে কিউ চার্জের ওপর বল এই পুরো রিলেশানটা কিন্তু দিচ্ছে, যে প্লাস কিউ চার্জের ওপর কত বল। দেখো এখন দেখো, তো আমি ক্যালকুলেশান করলুম এই ডাইপোলটার ওপর ক্রিয়াশীল বল কত, সেটা ক্যালকুলেশান করে যা উত্তর পেলুম, সেটা আমি দেখতে পাচ্ছি বিচার করে যে এইখানে যে প্লাস কি বড় হাতের কিউ আধানটা আছে তার ওপর ক্রিয়াশীল বলটা কত। তো ব্যাপারটা কোনো গোলমেলে নয়, এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীত। অর্থাৎ বড় হাতের প্লাস কিউ আধানটা ডাইপোলকে যে বলে টানবে ঠিক সেই বলে কিন্তু এই ডাইপোলটা প্লাস কিউ আধানকে কিন্তু নিজের দিকে টানবে, এক্ষেত্রে নিজের দিকে টানবে। তাই ওই রিলেশানটা এরকম পেলাম, তাই তো, রিলেশানটা পেলাম এখানে। বেশ, তো তাহলে কি হচ্ছে, ডাইপোলটা আধান দ্বারা অ্যাট্রাকশান ঘটছে, তাই তো, অ্যাট্রাকশান ঘটছে। তাহলে এই নেট ফোর্স এর জন্য ডাইপোলটি প্লাস কিউ আধানের দিকে কি করবে, মুভ করবে, তাই তো, মুভ করবে, গতিশীল হয়ে যাবে প্লাস কিউ আধানের দিকে, তাই তো। দেখো তাহলে ফোর্স কিন্তু এখানে 0 নয়, নেট ফোর্স কিন্তু 0 নয়। এবার যদি আমি টর্কটা কত আমরা দেখতে চাই, তাহলে দেখা যাক। আবার যেহেতু F1 ও F2 বল দুটির ক্রিয়ারেখা, বোঝো, ক্রিয়ারেখা একই, তাই তো। দেখো না, ক্রিয়ারেখা তো একই হবেই, যে F1 বলটা কোন দিকে না টুয়ার্ডস দ্য চার্জ প্লাস কিউ, আর F2 বলটা কোন দিকে, F2 বলটা অ্যাওয়ে দ্য চার্জ প্লাস কিউ, অ্যাওয়ে দ্য চার্জ, অর্থাৎ দুটো দুদিকে। তো দুটো দুদিকে বল, তাদের ক্রিয়ারেখা কোন দিকে, এই যে বলরেখা, এই বলরেখা বরাবরই দুটো বল কিন্তু ক্রিয়া করছে। তাহলে ক্রিয়ারেখাটা কিন্তু সেম, তাই ক্রিয়ারেখা সেম হলে কি টর্ক ক্রিয়া করবে, তাই তো, কোনো টর্ক ক্রিয়া করবে না, টর্ক কিন্তু 0 হয়ে যাবে, তাই তো। তাহলে অতএব ডাইপোলটির ওপর কোনো টর্ক ক্রিয়া
করবে না, তাই তো? তাহলে নেট টর্ক কী হচ্ছে? নেট টর্ক কিন্তু হচ্ছে 0। তাহলে ডাইপোলটি কোনো রোটেশনাল মোশন কিন্তু ঘটবেই নেই, জাস্ট শুধু কি না ডাইপোলটা প্লাস কিউ আধানের দিকে আস্তে আস্তে সরে আসবে, ডাইপোলটা কিন্তু এদিকে আস্তে আস্তে মুভ করবে, তাই তো? এদিকে কোনো রোটেশনাল মোশন কিন্তু তার হবে না, শুধু লিনিয়ার মোশন হবে কি না প্লাস কিউ আধানের দিকে ডাইপোলটা সরে আসবে। ঠিক আছে, এবার কেস নাম্বার 2 দেখো, ডাইপোলটাকে যদি এইভাবে রাখা হয় তাহলে কি ব্যাপারটা হয় দেখো। কেস নাম্বার 2 নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটাকে এইভাবে রাখা হয়। দেখো তাহলে এই যে প্লাস কিউ চার্জ, এটা তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তো এখান থেকে সোজা দুটো বলরেখা আমি টানলাম, সোজা এর দুটো বলরেখা টানলাম, তাছাড়াও কিন্তু অনেক বলরেখা এটা দিয়ে বেরোবে, আর আমি বেশি ড্রয়িং করছি না আর কি, তাই তো? এবার ডাইপোলটাকে আমরা কিন্তু রাখছি এইভাবে, দেখো ঠিক এইভাবে রাখছি। এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই চার্জটা মাইনাস কিউ, এই চার্জটা প্লাস কিউ, তাই তো? এই দুটো চার্জের পজিশানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আলাদা। তাহলে এই চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড, এই চার্জের জায়গায় ইলেকট্রিক ফিল্ডে যদি E2 হয় তাহলে বলটা কি হবে? কিউ ইন্টু E2, তাই তো? আর এই চার্জের এই যে চার্জ মাইনাস কিউ, এই জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডটা E1 হয় তাহলে বলটা কি হবে? না বলটা হবে কিউ ইন্টু E1, তাই তো? তো দুটো বলও কিন্তু সেম নয়, দুটো বল সেম না হওয়াতে তাহলে কি হবে না একটা নেট বল কিন্তু ক্রিয়াশীল করবে। দেখা যাক নেট বলটা কোন দিকে ক্রিয়াশীল করবে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে এখানে কিন্তু E1টা বেশি E2 থেকে, তাই তো? এক্ষেত্রে তাহলে এক্ষেত্রেও কিন্তু E1টা E2 থেকে বেশি। তাহলে অর্থাৎ কি না, অর্থাৎ ডাইপোলটির উপর নেট ফোর্স 0 হবে না, তাই তো? তাহলে নেট ফোর্সটা কি হবে না, নেট ফোর্সটা হবে কোনটা বেশি না, যেহেতু E1টা বেশি তাহলে কিউ E1 মাইনাস কিউ E2, এইভাবে সিম্পল একটা ইকুয়েশান আমরা করতে পারি, সিম্পল একদম, কিউ E1 মাইনাস E2। তাহলে এই ফোর্সটা কোন দিকে লাগবে না, এই ফোর্সটা এই দিকে লাগবে, নেট ফোর্সটা। অর্থাৎ ডাইপোলটা কিন্তু একটা রৈখিক গতি থাকবে এই প্লাস কিউ আধানের দিকে, তাই তো? তাহলে অতএব ডাইপোলটি প্লাস কিউ আধানের দিকে গতিশীল হবে, তাই তো? দেখো কিন্তু এই দুটো ফোর্সের বলরেখা কিন্তু আলাদা, এটা এই দিক বরাবর ক্রিয়া করছে, এটা এই দিক বরাবর ক্রিয়া করছে, কম বেশি যাই হোক দুটো ফোর্স, কিন্তু বলরেখাগুলো এই ক্রিয়া রেখাগুলো কিন্তু আলাদা, তাই তো? দুটো দু জায়গায় ক্রিয়া করছে, ক্রিয়ারেখা আলাদা। তো ক্রিয়ারেখা আলাদা হলেই টর্ক থাকবে, টর্কের মানও বার করব। তো কিন্তু কিউ E1 ও কিউ E2 বল দুটির ক্রিয়ারেখা একই না হওয়াতে এখানে একটি টর্ক, তাই তো? টর্ক ক্রিয়াশীল হবে, তাই তো? একটা কিন্তু টর্ক কিন্তু এখানে ক্রিয়াশীল হবে। অর্থাৎ কি
না ডায়পোলটি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে ফার্স্টে অ্যালাইন হবে, তারপর কিউ আধানের দিকে চলবে। দেখো এখন ইলেকট্রিক ফিল্ড চাইবে কি, ইলেকট্রিক ফিল্ড চাইবে এই ডায়পোলটাকে তার নিজের দিক বরাবর অ্যালাইন করে নিতে, সাজিয়ে নিতে। তাহলে ফার্স্টে কী হবে না, প্রথমে কিছুক্ষণ মানে কিছু দূর পর্যন্ত, ধরছি এতখানি দূর, এখান থেকে এতখানি দূর পর্যন্ত ডায়পোলটা যখন এলো তখন কিন্তু সে আস্তে আস্তে ঘুরে গেল। কোন দিকে ঘুরে গেল না, এই দিকে কিন্তু ঘুরে যাবে, এই দিকে ঘুরবে তো বটেই, যেহেতু বলটা ওইভাবে ক্রিয়া করছে, টর্ক রয়েছে, তাহলে ঘুরে গেল। তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্ব আসা পর্যন্ত ডায়পোলটার একটা লিনিয়ার মোশনও থাকবে, একটা রোটেশনাল মোশনও থাকবে। তারপর যখন অ্যালাইন হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড অভিমুখে যখন অ্যালাইন হয়ে গেল, তারপর কিন্তু ডায়পোলটার পুরো লিনিয়ার মোশন থাকবে, সে কিন্তু এই দিক বরাবর মুভ করতেই থাকবে, তাই তো? বেশ, তো টর্ক যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, পুরো ডায়পোলটার যদি টর্ক ক্যালকুলেট করতে হয়, তাহলে এই যে সেন্টার, ডায়পোলটার সেন্টার, তাহলে এই সেন্টার সাপেক্ষে এই যে QE2 এই বলটার জন্য ক্রিয়াশীল টর্ক, আর এই যে আধানটার ওপর যে বল QE1 এর জন্য যে টর্ক, সেই টর্ক দুটো যোগ করে দিলেই কিন্তু নেট টর্ক কিন্তু আমি পেয়ে যাব, তাই তো? তাহলে নেট টর্ক কী হবে না, একটা τ1 বলছি, একটা τ2 বলছি। τ1টা কি না, τ1টা হচ্ছে এইটা, দেখো τ1টা কোনটা তাহলে না E1, অর্থাৎ এই যে আধানটা -Q আধান, এখানে তো ইলেকট্রিক ফিল্ড E1, তাহলে এখানে বলটা কি হচ্ছে QE1। তাহলে এই যে ডায়পোলটা সেন্টার সাপেক্ষে এর যদি টর্ক বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, এই সেন্টার সাপেক্ষে যদি টর্ক বার করতে হয়, তাহলে আমাকে অর্থাৎ এই দূরত্বটা কিন্তু আমাকে ধরে নিতে হবে। অর্থাৎ আমি সেন্টার সাপেক্ষে এই QE1 বলটার যে লম্ব দূরত্ব, আমি এখানে x ধরলাম লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব কিন্তু বার করতে হবে। এই তো বলটার ক্রিয়ারেখা, তাহলে সেন্টার সাপেক্ষে ক্রিয়ারেখার দূরত্ব x, এটা কিন্তু বার করতে হবে। তাহলে আমি ওটা করলাম। আর τ2টা কী হবে না, QE2 যে বলটার জন্য যে টর্ক, তাহলে এই সেন্টার সাপেক্ষে এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে তার লম্ব দূরত্ব, তাহলে এইটাও সিমিলারলি এক্সই হবে। ডায়পোলটা তো খুব ক্ষুদ্র, এক্সই হবে। তো আমাকে কিন্তু ওই এক্সগুলোকে ধরে নিয়ে কিন্তু আমি করে ফেললাম QEX, আর এটা কি হবে QE2X, দুটো টর্কের যোগফল। তাহলে এখানে QX যদি কমন নিই, E1 + E2। দেখো একটা রাফলি কিন্তু ক্যালকুলেশান কিন্তু আমরা করতে পারলাম যে ডায়পোলটার ওপর একটা টর্কও ক্রিয়া করবে এবং একটা নেট ফোর্সও কিন্তু ক্রিয়া করবে, তার ফলে ডায়পোলটার রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশন মোশন প্রথম কিছুক্ষণের জন্য থাকবে, তারপর পুরোটাই কিন্তু ট্রান্সলেশন মোশন, আর রোটেশন কিন্তু হবে রে, কিন্তু ট্রান্সলেশন মোশনে চলে আসবে। তো এই হলো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডায়পোলকে রাখলে তার ওপর ক্রিয়াশীল ফোর্স, টর্ক, এই সম্বন্ধে। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা পড়ব তড়িৎ ক্ষেত্রে রাখা একটা দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কত কৃতকার্য, অর্থাৎ ওয়ার্ক ডান টু ডিফ্লেক্ট এ ডায়পোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তাহলে ওয়ার্ক ডান টু ডিফ্লেক্ট এ ডায়পোল in an electric field, তাই তো? তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত করতে কি কৃতকার্য। তো
ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমি এখানে ড্রয়িং করে ফেলি। ইউনিফর্ম, তোমরা জানো যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট লেন্থের একটা চার্জ প্লেট কিন্তু তৈরি করে। অর্থাৎ এখানে একটা ইনফাইনাইট লেন্থের চার্জ প্লেট আছে, ইনফাইনাইট লেন্থের চার্জ প্লেট আছে, সে কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু প্রডিউস করবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু প্রডিউস করবে। তো যাই হোক, এগুলো আমি মুছে দিই, এগুলো লাগছে না। হ্যাঁ, তো এবার একটা ডায়পোলকে যদি রাখা হয়, তো সেই ডায়পোলটি কিন্তু তো তার ইকুইলিব্রিয়াম পজিশানে একটা ডায়পোল ধরছি এটা, তো এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। তো ডায়পোলটা কিন্তু তো ইকুইলিব্রিয়াম পজিশানে থাকবে। এবার এই ডায়পোলটাকে যদি আমি সামান্য ডিফ্লেক্ট করি, অর্থাৎ এই অবস্থানে নিয়ে আসি, এই অবস্থানে নিয়ে আসি, এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এই অ্যাঙ্গেলে নিয়ে আসি, তাহলে ডায়পোলটার ওপর একটা টর্ক ক্রিয়া করবে, এটার ওপর এই দিকে বল ক্রিয়া করবে, এটার ওপর এই দিকে বল ক্রিয়া করবে, তার ফলে ডায়পোলটার ওপর কিন্তু একটা টর্ক ক্রিয়া করবে। সেই টর্কটার মান কত সেটাও আমরা জানি, সেই টর্কটার মান হচ্ছে পিই সাইন থিটা। এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা টর্ক ক্রিয়া করবে, তো তার জন্য আমি এখানে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা টর্ক ক্রিয়া করবে, এটা পিই সাইন থিটা, তাই তো? এবার এই যে থিটা অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত করলাম, এর জন্য কি কাজ করতে হবে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে এগোনা যাক। মনে করি ভ্রামক সম্পন্ন একটি ডায়পোলকে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে সমান্তরালভাবে রাখা হলো। এবার ডায়পোলটিকে থিটা কোণে, তাই তো, থিটা কোণে ঘোরানো হলো। তো স্বভাবতই ইলেকট্রিক ফিল্ড ডায়পোলকে তার নিজের দিক বরাবর তো অ্যালাইন করার চেষ্টা করবে, কারণ কি না, ডায়পোলটার ওপর ইলেকট্রিক ফিল্ড একটা টর্ক প্রয়োগ করে, তাই তো? তাহলে অতএব ডায়পোলটির ওপর ইলেকট্রিক ফিল্ড একটি টর্ক যাকে টাও ই বলছি, একটি টর্ক টাও ই প্রয়োগ করে। টাও এর মানটাও কিন্তু আমরা লিখে দিয়েছি, তা কি, টাও ইজিক্যাল টু কি, পিই সাইন থিটা, তাই তো? এখন এই ডায়পোলটিকে যদি আমরা এই টাও ই টর্কের বিপরীতে রোটেট করাতে চাই, অর্থাৎ দেখো ক্রিয়াশীল টর্কটা হচ্ছে কোন দিকে না, এই দিকে, ডায়পোলটার মোশন ঘটাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ। ক্রিয়াশীল টর্কের জন্য ডায়পোলটার মোশন হচ্ছে ক্লকওয়াইজ। ইলেকট্রিক ফিল্ড ডায়পোলটার উপর যে টর্ক ক্রিয়া করাচ্ছে, এখন আমরা বাহ্যিক একটা টর্ক যদি প্রয়োগ করে ডায়পোলটাকে কি করছি না, বিপরীতে রোটেট করাতে চাইছি, অর্থাৎ এই পজিশানে আনতে চাইছি, ঘুরিয়ে এই পজিশানে আনতে চাইছি, তাই তো? তাহলে কি করতে হবে না, আমাদেরকে কাজ করতে হবে, তাই তো?
এই কাজ ডাইপোলটার ওপর এই যে পজিশান, এই যে নতুন যে পজিশান পেল, এই নতুন পজিশানে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হবে। তো পরে আমরা প্রত্যেক পজিশানে পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমরা নির্ণয় করব, তাই তো। তো এখন এরপর করা যাক। এখন এই ডাইপোলটির যে ন্যাচারাল টেন্ডেন্সি, অর্থাৎ তড়িৎক্ষেত্র দিক বরাবর অ্যালাইন হওয়া, যে NATURA ন্যাচারাল টেন্ডেন্সি, হ্যাঁ, তার উল্টো দিকে ঘোরাতে হলে একটি কি এক্সটার্নাল টর্ক আমাদেরকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে হবে, যা কি না ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ক্রিয়াশীল টর্ক টাও ইকে ব্রেক করবে, তাই তো। টাও ইকে ব্রেক করে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাইবে, তাই তো। তাহলে টাও ইকে ব্রেক করবে, তাই তো। তাহলে এই টাও এক্সটার্নাল যে টর্ক, তাই তো, তাহলে এই টাও এক্সটার্নাল অবশ্যই কিন্তু টাও ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এক্সটার্নাল টর্ক কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য যে টর্ক তার সাথে কিন্তু সমান হবে, তাই তো। তাহলে এটা আমরা কি জানি, PE sin থিটা, তাই তো, PE sin থিটা। এখন দেখো, এখন যেহেতু টাও ই সেটা আমরা কি লিখতে পারছি না PE sin থিটা, তো এখন টাও ই থিটার সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো থিটা যত চেঞ্জ হবে তত কিন্তু কি হবে, টাও ইর মানটাও কিন্তু চেঞ্জ হবে, তাই তো। তা টাও ই যে ফাংশান অফ থিটা, টাও ইটা কিন্তু কনস্ট্যান্ট নয়। এখন যেহেতু টাও ই থিটার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই আমরা ডাইপোলটির খুব ক্ষুদ্র একটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটাবো। এই যে আমি এই দিকে মুভ করাচ্ছি, এরপর তো একটা ক্ষুদ্র এই পজিশান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে আমরা মুভ করাচ্ছি, ডাইপোলটিকে এই পজিশানে নিয়ে এলুম, এই যে কালো রঙের যে ডাইপোলটি রয়েছে এই পজিশানে নিয়ে এলুম, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো যেহেতু টাও এই যে ফাংশন অফ থিটা, টাও থিটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো আমরা এক্ষেত্রে কাজ বার করার জন্য কি ইন্টিগ্রেশন করব। তাহলে আমাকে কি করতে হবে না, খুব ক্ষুদ্র একটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডি থিটা কিন্তু ঘটাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য কিন্তু টাওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এত ক্ষুদ্র ডি থিটা ডিসপ্লেসমেন্টটা, তার জন্য টাওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই তো। বেশ, তাহলে এটা মুছে দিই, এটা তো কাজে, আচ্ছা এটা মুছে দিই, এটা কাজে লাগছে না, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে অতএব ডি থিটা ক্ষুদ্র অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এর জন্য বহিস্থ এজেন্টকে যে কাজ
করতে হবে সেটা কি না DW ইজিক্যাল টু কি না টাও এক্সটার্নাল, তাই তো, ডট ডি থিটা, তাই তো। টাও এক্সটার্নাল অ্যাকচুয়ালি টাও অফ ইলেকট্রিক ফিল্ড, তাই তো। এক্সটার্নাল টর্ক আর ইলেকট্রিক ফিল্ডের জন্য টর্ক যে কোনো একটা পজিশানে কিন্তু সেম সেম, জাস্ট ডাইপোলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য। তো ডি থিটা এত ছোট সেক্ষেত্রে কিন্তু আমি তাও এক্সটার্নাল ধরে করলাম। তো এখানে তাহলে কি আসবে দেখো, এই দুটো যে ভেক্টর এর দিক কিন্তু যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, ডি থিটা অ্যাঙ্গেলটার দিক হচ্ছে কি না, যেহেতু ডাইপোলটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তাহলে আপওয়ার্ড ডিরেকশান, তাই তো। আর আমরা বাইরে থেকে যে এক্সটার্নাল টর্ক প্রয়োগ করছি সেজন্য ডাইপোলটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ডাইপোলটাকে তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে চাইছি, তাই তো। এই দিক বরাবর অর্থাৎ এই পজিশান থেকে এই দিক বরাবর, তাই তো। তাহলে সেই জন্য দুটোই কিন্তু সেম। তো সেই জন্য আমার এটা কি আসবে না টাও এক্সটার্নাল ইন্টু ডি থিটা ইন্টু কস 0 ডিগ্রি, দুটো একই দিকে বলে 0 ডিগ্রি। তাহলে কি এলো না টাও এক্সটার্নাল ইন্টু ডি থিটা, তাই তো, টাও এক্সটার্নাল ইন্টু ডি থিটা। এবার দেখো, তো এবার আমরা কিন্তু ইন্টিগ্রেশান করব যে θ1 থেকে θ2 পর্যন্ত রোটেট করাতে কত কাজ করতে হবে, তাই তো। আমি এইটুখানি পেলাম শুধু যে ডি থিটা অ্যাঙ্গেল ঘোরানোর জন্য যে ছোট্ট কাজ DW সেটা হচ্ছে এইটা। এবার এখন এই ডাইপোলটিকে θ1 পজিশান, তাই তো, θ1 পজিশান হতে θ2 পজিশান, θ1 পজিশান হতে θ2 পজিশান পর্যন্ত রোটেট করাতে কৃতকার্য। দেখো এই থিটাটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে দিক, ভালো করে বুঝে রাখবে কিন্তু এই θ1 θ2 থিটা যাই বলো না কেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট তার মধ্যবর্তী। দেখো না, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ডাইপোল মোমেন্ট হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা এইটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট তাদের মধ্যবর্তী কিন্তু অ্যাঙ্গেল, তাই তো। তাহলে W ইজিক্যাল টু কি ইন্টিগ্রেশান θ1 টু θ2 এখানে DWর মানটা বসে ফেলি, θ1 থেকে θ2 টাও এক্সটার্নাল ইন্টু ডি থিটা, টাও এক্সটার্নালের মানটাও বসে ফেলি PE সাইন থিটা, তাই তো, ডট ডি থিটা। মানে থিটা পজিশানে রয়েছে, ডাইপোলটি থিটা পজিশানে রয়েছে, তারপর ডি থিটা অ্যাঙ্গেল আমি ঘোরাচ্ছি। তাহলে থিটা পজিশানে অ্যাঙ্গেলে টাও অফ ইলেকট্রিক ফিল্ডটা হবে PE সাইন থিটা, আবার থিটা পজিশানে এক্সটার্নাল টর্কটাও কিন্তু হবে PE সাইন থিটা। তাহলে থিটা পজিশানে ডাইপোলটি আছে, তারপর আমি ডি থিটা ঘোরাচ্ছি, সেজন্য আমি PE সাইন থিটা কিন্তু মানটা লিখলাম, টাও এক্সটার্নালের মানটা কিন্তু PE সাইন থিটা লিখলাম, লিমিটগুলো বসিয়ে দিলাম, ঠিক আছে। PE কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশানটা হবে কেবলমাত্র সাইন থিটার, θ1 থেকে θ2 পর্যন্ত ইন্টিগ্রেশান হলো, ঠিক আছে। সাইন থিটার ইন্টিগ্রেশান তোমরা তো জানো মাইনাস কস থিটা, লিমিটটা θ1 থেকে θ2 পর্যন্ত, মাইনাসটা যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে কস θ2 মাইনাস কস θ1, তাই তো। যদি আবার মাইনাসটাকে ঢুকিয়ে দিই ভেতরের দিকে তাহলে কস θ1 মাইনাস কস θ2,
টু। দেখো কাজ আমরা কিন্তু পেয়ে গেলাম θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেল পর্যন্ত, θ1 পজিশান থেকে θ2 পজিশান পর্যন্ত ডাইপোলটিকে মুভমেন্ট করানোর জন্য যে কাজ, তাই তো। তো এটা কিন্তু ম্যাথামেটিক্স করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তো। এটা ডব্লু, টোটাল ডব্লু, তাই তো, ডব্লু কাজ। বেশ, এবার আমরা কিন্তু স্পেশাল কেস কয়েকটা জানব। এই যে রিলেশান, এই রিলেশানের ওপর কয়েকটা স্পেশাল কেস, তাই তো। 1 নম্বর কেস কি না, ডাইপোলটিকে তার ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম পজিশান থেকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য। দেখো ইকুইলিব্রিয়াম পজিশান কোনটা? ইকুইলিব্রিয়াম পজিশান হচ্ছে ডাইপোলটা যখন ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে থাকে, এটা ইকুইলিব্রিয়াম পজিশান। এখান থেকে আমাকে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে সোজা যদি এটা যদি 90 ডিগ্রি হয় ইলেকট্রিক ফিল্ডের সাথে, তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরাতে হবে। তো তার জন্য কত কৃতকার্য? কোনো ব্যাপার নয়, θ1 মানটা 0 আর θ2 মানটা 90 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে ডব্লু ইজিক্যাল টু পিই, তাই তো। ইকুয়েশানটা কি? cos θ1 মাইনাস cos θ2, তাহলে cos 0 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি, তাহলে কি এলো? পিই cos 0 ডিগ্রি মান কি 1, cos 90 ডিগ্রি মান কি 0, তাই তো। তাহলে কি এলো? পিই পরিমাণ কাজ কিন্তু আমাদেরকে করতে হবে, ঠিক আছে। 2 নম্বর কেস কি না, ইকুইলিব্রিয়াম পজিশান থেকে ইকুইলিব্রিয়াম পজিশান থেকে যে কোনো অ্যাঙ্গেল, আমি থিটা বলছি, যে কোনো অ্যাঙ্গেল, তাই তো। যে কোনো অ্যাঙ্গেল থিটা কোণে ঘোরাতে কৃতকার্য, তাই তো, কৃতকার্য। তাহলে এক্ষেত্রে কী হবে না, ডব্লু ইজিক্যাল টু পিই। দেখো কস এখানেও কিন্তু 0 ডিগ্রি আর এখানে কিন্তু θ2টা কী হবে? জাস্ট থিটা, কোনো ব্যাপার না। cos 0 ডিগ্রির মান 1 আর এখানে cos θ বসে গেল, কোনো ব্যাপার না। 2 নম্বর, তাই তো। 3 নম্বর কেস, যে ডাইপোলটাকে ইকুইলিব্রিয়াম পজিশান হতে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য। জাস্ট আমরা এগুলো ক্যালকুলেশান করছি আর কি, কৃতকার্য। সেক্ষেত্রে কী হবে না, ডব্লু ইজিক্যাল টু পিই cos 0 ডিগ্রি ইকুইলিব্রিয়াম পজিশান আর cos 180 ডিগ্রি। আচ্ছা, cos 180 ডিগ্রির মান বলতে পারবে? cos 180 ডিগ্রির মান -1, তাহলে এটা অটোমেটিক +1 হয়ে গেল, তাই তো। তাহলে কী এলো? 2PE, দ্বিগুণ কাজ করতে হবে। আগে যে কাজ করতে হয়েছিল 1 নাম্বার কেসের জন্য পিই, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য যে কাজ করতে হয়েছিল 180 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য তার দ্বিগুণ কাজ করতে হবে। 4 নম্বর পজিশান, ইকুইলিব্রিয়াম পজিশান হতে
270 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য। আর একবার বলে দিই, অ্যাঙ্গেলটা কিন্তু ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড এই দুটোর মধ্যে দিক। অর্থাৎ প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশানে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে 90, 90 থেকে 180, 180 থেকে 270 করছি কিন্তু, ঠিক আছে? তাহলে ডব্লিউ ইজিক্যাল টু পিই কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশান, এটা হচ্ছে ফাইনাল পজিশান, তাই তো? বেশ, কস 0 ডিগ্রির মান কত? 1, 180 ডিগ্রির মান কত? 0। তাহলে কী এলে গেল? পিই। দেখো 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাচ্ছি 2 PE, আবার তারপরও আরও 90 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি। এটা সরি, এটা 270 হবে, 270 ডিগ্রি। তো কস 270 হচ্ছে 0, কস 270 0। তো তারপরও আরও 90 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি পর্যন্ত ঘোরালাম, কাজটা কিন্তু কাজটা কমে গেল। কারণ কি না, এক্ষেত্রে কৃতকার্যের মান 3 নম্বর পজিশান হতে কমে যাওয়ার কারণ হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পর হতে ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করবে। দেখো 180 ডিগ্রি পর্যন্ত, ছবিটা কোথায় গেল? 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে, অর্থাৎ ডাইপোলটা এই পজিশানে আছে, তো এই পজিশানে প্রথমে রয়েছে ইকুইলিব্রিয়াম পজিশানে, তো একে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে গেলে, অর্থাৎ প্লাস কিউকে ঠিক উল্টো দিকে আনতে গেলে, এই পজিশানে আনতে গেলে বহিস্থ এজেন্টকে কাজ করতে হবে। তারপর ঘোরাতে গেলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করবে, অর্থাৎ তখন এইটা হয়ে যাবে প্লাস কিউ আধান। এই প্লাস কিউ আধান কী করবে? ডাইপোলটাকে এইদিকে, ডাইপোলের এই প্লাস কিউ আধানকে এইদিকে টানবে। অর্থাৎ এক্ষেত্রে কী হবে না, 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে যদি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে এরপর ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করছে, তাহলে অল্প অল্প পরিমাণ কাজ কিন্তু কী হবে? রিলিজ হবে, অর্থাৎ কমে যাবে, অল্প অল্প করে কাজ রিলিজ হবে। তাহলে এই যে 2PE আমি পেয়েছিলাম যে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে কাজ হয়েছিল 2PE, এরপর কাজ কিন্তু রিলিজ হবে আস্তে আস্তে, ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করছে। তাহলে এখান থেকেও পিই পরিমাণ কমে যাচ্ছে, 2PE থেকেও পিই পরিমাণ কমে যেয়ে পিই রইল, তাই তো? এই হচ্ছে ব্যাপারটা। তো যে কৃতকার্য, এরপর কিন্তু আমরা নেক্সট যে টপিক আলোচনা করব সেটা হবে পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। দেখো হেডিং দিয়ে দিই, পোটেনশিয়াল এনার্জি of a dipole in an electric field. পোটেনশিয়াল এনার্জি। এখন এই পোটেনশিয়াল এনার্জি প্রত্যেক পজিশানে ডাইপোলের কিন্তু আমরা বার করব এই বিষয়টিতে। তাহলে এখন আমরা একটা আঁকি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আঁকি, একটা ইলেকট্রিক ফিল্ড আঁকলাম। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এখন ডাইপোলটি বিভিন্নভাবে থাকতে পারে। এখন আমরা প্রত্যেক পজিশানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে কিন্তু যে জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল কোনটা, তবেই তো আমরা প্রত্যেক পজিশানে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো। যেমন গ্র্যাভিটেশনালের বেলা মহাকর্ষে পড়েছি,
যে ভূপৃষ্ঠকে ধরা হয়েছিল জিরো পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ভূপৃষ্ঠের স্থিতিশক্তি শূন্য, তাই তো? ভূপৃষ্ঠের স্থিতিশক্তি শূন্য। তারপর যত ওপর দিকে উঠব তত পোটেনশিয়াল এনার্জি বাড়বে, অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে, এক্সটার্নাল ফোর্সকে কাজ করতে হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি পজিটিভ। আর ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট গভীরতায় পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, অর্থাৎ সুড়ঙ্গ করে যদি বস্তুটিকে ছেড়ে দেওয়া হয় সে অটোমেটিকই কিন্তু গ্র্যাভিটি ফোর্সের জন্য কিন্তু নিচের দিকে পড়বে, সেখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। অর্থাৎ গ্র্যাভিটি যদি নিজে কাজ করে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, আর যদি এক্সটার্নাল ফোর্স কাজ করে তাহলে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ। তো এক্ষেত্রেও কিন্তু ডাইপোলটার কোন পজিশানে পোটেনশিয়াল এনার্জি জিরো হবে সেটা কিন্তু আমাকে প্রথমে কিন্তু বার করে নিতে হবে। তো একটা রাফ আমরা ড্রয়িং করে আমরা দেখি যে কোন পজিশানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি জিরো হবে। দেখো, তো আমরা আগেই বলেছি যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ইনফাইনাইট চার্জ প্লেন শিট কিন্তু তৈরি করে। ঠিক আছে, তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তল কোনটা হবে এখানে? না, এক্ষেত্রে সমবিভব তলগুলো দেখো আঁকছি, এইগুলো কিন্তু সমবিভব তল। এই যে একটা সমবিভব তল এঁকেছি, প্রত্যেক পজিশানে এখানে 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 পোটেনশিয়াল কিন্তু সেম। আর একটাও দেখো সমবিভব তল আঁকছি, সেম। এই হচ্ছে সমবিভব তল, তাই তো? প্রত্যেক পজিশানে কিন্তু বিভবটা কিন্তু সেম, তাই তো? কিন্তু এই পজিশানে যা বিভব এই পজিশানে তাই বিভব নয়, কিন্তু এক একটা সমবিভব তলে কিন্তু বিভবটা কিন্তু সেম থাকে। তাহলে এইগুলোকে কী বলা হচ্ছে? ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস, তাই তো? বেশ, তো একটা ডাইপোলকে যদি আমি এইভাবে রাখি, ধরো এইভাবে একটা ডাইপোলকে রাখবো, তাই তো? এটা প্লাস কিউ চার্জ আমি লিখছি, এটা মাইনাস কিউ চার্জ লিখছি। তাহলে এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে এই সারফেসের যে কোনো বিন্দুতে বিভব ভি, তাই তো? তাহলে দেখো, ডাইপোলটার টোটাল পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমি বের করতে চাই। তাহলে ডাইপোলটা তো প্লাস কিউ আর মাইনাস কিউ আধান দিয়ে তৈরি, তাহলে প্লাস কিউ আধানের পোটেনশিয়াল এনার্জি এখানে কি হবে? না প্লাস কিউ ইন্টু ভি। আর মাইনাস কিউ আধানের পোটেনশিয়াল এনার্জি কি হবে? না মাইনাস কিউ ইন্টু ভি। আধানটা তো মাইনাস, তাই মাইনাস কিউ ইন্টু ভি। এই রিলেশানটা তোমরা পোটেনশিয়াল চ্যাপ্টারে জেনে যাবে। তো পোটেনশিয়াল এনার্জি কিন্তু এইটা। তাহলে ডাইপোলটির পোটেনশিয়াল কী হবে? ডাইপোলটির পোটেনশিয়াল এনার্জি কী হবে? দুটো আধানের পোটেনশিয়াল এনার্জি, তাহলে কিউ ভি মাইনাস কিউ ভি, তাদের যোগফল। তাহলে কী দেখা যাচ্ছে? শূন্য। তাহলে দেখো, যদি ইকুইপোটেনশিয়াল সারফেসে ডাইপোল থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো ডাইপোলের। যদি ডাইপোলটা এইভাবে রাখা হয় বা এইভাবে রাখা হয়, এটা প্লাস কিউ মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে দেখো, তাহলে যদি প্রথম পজিশানে যদি এইখানে প্লাস কিউ থাকে এখানে মাইনাস কিউ থাকে, তাহলে এই দুটো আধান তো ইকুইপোটেনশিয়াল সারফেসে নেই। এই প্লাস কিউ আধানে বিভব V1 হবে, মাইনাস কিউ আধানে বিভব V2 হবে, তাহলে পুরো ডাইপোলটার কিন্তু পোটেনশিয়াল এনার্জি জিরো হবে না। এক্ষেত্রেও কিন্তু সেম, দুটো আধান কিন্তু একই সমবিভব তলেতে থাকছে না, বিভবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই পুরো ডাইপোলটার কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো হচ্ছে না। তাহলে কেবলমাত্র এই পজিশানে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে, তার অভিলম্বে যদি ডাইপোলকে রাখা হয় তাহলেই কিন্তু তার ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি কিন্তু
জিরো হবে, তাই তো? এটা আমরা কিন্তু একটু বুঝলাম। তো এরপর কিন্তু নোট বানানোর জন্য যেটা আমাকে করতে হবে সেটা করব। তো এটা আমাকে জানতে হলো কেন? না, আমি তো যে কোনো পজিশানে পোটেনশিয়াল এনার্জি বার করতে চাইছি, তাহলে আমাকে জিরো পোটেনশিয়াল এনার্জি তল কোনটা সেটা আমাকে জানতে হবে। না হলে প্রত্যেক পজিশানে পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবো না, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি চলে আসবে। একটা পজিশান থেকে আর একটা পজিশানে ডাইপোলকে আনলে পোটেনশিয়াল এনার্জির কি চেঞ্জ হবে সেটা কিন্তু চলে আসবে, কিন্তু আমরা প্রত্যেক পজিশানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু পাবো না। ঠিক একদম গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার, গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ চ্যাপ্টার, ঠিক যেমন ধরেছিলাম যে ভূপৃষ্ঠ হচ্ছে জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল, তার ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট এইচ উচ্চতায় পোটেনশিয়াল এনার্জি কি mgh, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় পোটেনশিয়াল এনার্জি কি -mgh। একদম পুরো পজিশানে পোটেনশিয়াল এনার্জি বার করেছিলাম, এক্ষেত্রেও কিন্তু সেইভাবেই কিন্তু বার করতে হবে। তো বেশ, নোট বানানোর জন্য তোমরা কিন্তু এই ড্রয়িংগুলো এখান থেকে যে আমরা ড্রয়িংটা করলাম এতখানি, এটা জাস্ট শেখার জন্যে যে পোটেনশিয়াল এনার্জিটা জিরো থেকে। তো নোট বানানোর জন্য তোমাদেরকে কিন্তু যেটা লিখতে হবে সেটা কিন্তু এবার করা যাক। তো ফার্স্টে আমরা কি না মনে করি আমরা বার করতে চাইছি যে কোনো পজিশানে পোটেনশিয়াল এনার্জি কী হবে ডাইপোলটার। তাই মনে করি পি ভ্রামক সম্পন্ন একটি ডাইপোলকে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে রাখা হলো, তাই তো? থিটা কোণে রাখা হলো। তো ড্রয়িংটা করে ফেলি আগে। তো এই হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ই এই হচ্ছে ডাইপোলটি মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। ডাইপোলটার এই পজিশানকে আমি সিডি পজিশান বলছি, তাই তো? তাহলে ডাইপোলটা যখন জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেলে থাকবে, অর্থাৎ ঠিক ইলেকট্রিক ফিল্ডের অভিলম্বে থাকবে, সেই পজিশনকে আমরা কি বলছি না এবি পজিশান, তাই তো? অ্যাঙ্গেল কিন্তু ডাইপোল, তাহলে মোমেন্ট কোন দিকে? এই দিকে। অ্যাঙ্গেল কিন্তু সবসময় ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যবর্তী থিটা, অ্যাঙ্গেল থিটা, সেটা কিন্তু সবসময় কিন্তু ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড এদের মধ্যবর্তী কিন্তু অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? তাহলে আমাকে এই সিডি পজিশানে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা, সিডি পজিশান এ ডাইপোলটির পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে, তাই তো? সিডি পজিশানে আমার ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে না ডাইপোলটিকে তার এবি পজিশান হতে, অর্থাৎ জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল হতে ঘোরাতে হবে। তাহলে এখন ডাইপোলটিকে তার জিরো পোটেনশিয়াল এনার্জি
লেভেল, তার মানে কি এবি, এবি পজিশান, তাই তো, এই যে এবি পজিশান। তো জিরো পোটেনশিয়াল লেভেল এবি থেকে থিটা অ্যাঙ্গেল পজিশান, এটাকে সিডি বলছি, তাই তো, থিটা অ্যাঙ্গেল পজিশান এ আনতে এক্সটার্নালি, XTERNAL, এক্সটার্নাল টর্ক, TORQE, এক্সটার্নাল টর্ক যে পরিমাণ কাজ করবে তাই হবে ডায়পোলটির থিটা পজিশানে, তাই তো, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে। তো এক্সটার্নাল টর্কে কিন্তু যে পরিমাণ কাজ করতে হবে, তো সবসময় কিন্তু বাহ্যিক কারক যে কাজ করে সেটাই কিন্তু ডায়পোলে পোটেনশিয়াল এনার্জি রূপে জমা হয়। আমরা জেনেছি আগে যে বাহ্যিক কারক কাজ করে যে পরিমাণ কাজ করে কোনো ডায়পোলকে ঘোরাতে, সেই কাজ কিন্তু পোটেনশিয়াল এনার্জি রূপে ডায়পোলে জমা থাকে, সেটা কিন্তু আমরা জেনেছি। তো যেহেতু এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে ডায়পোলটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এই থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, অর্থাৎ ডায়পোলটা তো প্রথমে কি ইলেকট্রিক ফিল্ডের অভিলম্বে ছিল, তারপর আমি আনছি কিন্তু থিটা অ্যাঙ্গেলে। তা যেহেতু এখানে কি হবে না, এখানে তো এর ওপর এই দিকে আর এর ওপর এই দিকে তো একটা বল প্রয়োগ করবে ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড নিজেই ঘুরিয়ে দেবে। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করছে, তাই এখানে ওয়ার্ক ডানটা কী হবে, নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করছে, এক্সটার্নাল টর্ক তো কাজ করে না, নেগেটিভ। তাহলে থিটা পজিশানে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু নেগেটিভ হবে, তাই তো। এবার দেখো, যদি আমরা ডায়পোলটিকে এই পজিশানে রাখি, অর্থাৎ এবি পজিশান থেকে এই পজিশানে আমি আনছি ডায়পোলটিকে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে কিন্তু এক্সটার্নাল টর্ককে কাজ করতে হবে। আমি তো এই দিকে সরাবো না, আমি তো এই দিকে সরাচ্ছি, এই দিকে, তাই তো, তবেই তো আমার এই পজিশানে আসবে। এই পজিশানটা আমি কি পজিশান দেবো না, জিএইচ পজিশান দিচ্ছি, জিএইচ। এখন কিন্তু এক্সটার্নাল টর্ক আমার প্রয়োগ করে কিন্তু আমাকে এই পজিশানে আসবে। তখনও কিন্তু থিটাটা আমি থিটা সর্বদা কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ডায়পোল মোমেন্ট, এই যে ডায়পোল মোমেন্ট, তো মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, এর ভিতর অ্যাঙ্গেল, তাই তো, এর ভিতর অ্যাঙ্গেল। তাহলে দেখো, এই জিএইচ পজিশানে কিন্তু আনতে গেলে আমাকে কিন্তু এক্সটার্নাল টর্ক কাজ করবে, বহিস্থ এজেন্টকে কাজ করতে হবে। তাহলে এই জিএইচ পজিশানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, তাই তো। যখনই এক্সটার্নাল ফোর্স কাজ করে তখনই পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, যেমন ঠিক ওই মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা জেনেছো, একদম সিমিলারলি, সেম টু সেম, তাই তো। এবার দেখো, তাহলে যেটা লেখা যাক এখানটা, তাহলে অতএব এবি পজিশান হতে সিডি পজিশানে, এবি পজিশান হতে সিডি পজিশানে আনতে এক্সটার্নাল টর্ক যে পরিমাণ কাজ করে, ডব্লু এক্সটার্নাল করছে, তাই তো। তো আমরা কাজের রিলেশান তো আগে জেনেছি, পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। থিটা 1টা হচ্ছে ইনিশিয়াল পজিশান, থিটা 2 হচ্ছে ফাইনাল পজিশান।
তাহলে এক্ষেত্রেও সেরকম রিলেশানটা বসাবো, পি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। থিটা ওয়ান হচ্ছে ইনিশিয়াল পজিশান, আর এখানে তো ইনিশিয়াল পজিশানটা 90 ডিগ্রি না, জিরো পোটেনশিয়াল লেভেলে রয়েছে আমার ডাইপোলটি। তাহলে কস 90 ডিগ্রি বিয়োগ যে কোনো একটা অ্যাঙ্গেল আমি ধরেছি থিটা, তাই তো, যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা লিখেছি আমি ওখানে। তাহলে কি আসছে, কস 90-র মান কত, 1 না, কস 90-র মান কত, 0, কস 0 ডিগ্রি 1, তাই তো। কস 90 0 বিয়োগ কস থিটা, তাহলে দেখো মাইনাস পিই কস থিটা। তাই কী এলো, নেগেটিভ সাইন না, নেগেটিভ সাইন না। তাহলে দেখো, তাহলে এ বি পজিশান হতে এই যে সিডি পজিশানে, এ বি পজিশান হতে এই যে সিডি পজিশানে যখন ডাইপোলকে আনবো, ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করছে বলে, তাহলে দেখো কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু নেগেটিভই বেরিয়ে গেছে, তাই তো। তাহলে অতএব সিডি পজিশন এ ডাইপোলটির পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, তাই তো। আচ্ছা দেখো, এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু পি আর ই এর মধ্যে, তাই তাকে বলেছি। তাহলে আমি যদি একে পি ডট ই লিখি, কোনো প্রবলেম আছে? যেহেতু থিটা অ্যাঙ্গেলটা পি আর ই এর মধ্যে, ডট প্রোডাক্ট, কোনো প্রবলেম নেই। বেশ, এবার আমরা এর ওপর কিছু স্পেশাল কেস আরোপ করব। কোনো ব্যাপার নয়, আমি প্রত্যেক পজিশানে, যে কোনো পজিশানে আমি পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছি। এবার স্পেশাল কেস কতগুলো, স্পেশাল কেস, তাই তো। দেখো, ডাইপোলটার কিন্তু জিএইচ পজিশানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হবে, কারণ এক্সটার্নাল ফোর্স নিচে কাজ করছে, হ্যাঁ। আর সিডি পজিশানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেগেটিভ হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু কাজ করছে, তাই তো। তো সেই থিটার মানটা ওপর কিন্তু পজিটিভ নেগেটিভ উত্তর আসবে। থিটার মানটা কি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, থিটার মানটার ওপর নির্ভর করে কিন্তু আমার পোটেনশিয়াল এনার্জি পজিটিভ কি নেগেটিভ আসবে। এই জায়গাটায় থিটার মানটা পুট করলেই কিন্তু পোটেনশিয়াল এনার্জি পজিটিভ উত্তর দেবে কি নেগেটিভ উত্তর দেবে কিন্তু চলে আসবে। এখানে আমি ছবিতে সিডি দেখিয়েছি, যেখানে থিটার মানটা 90 ডিগ্রির থেকে কম, তাই মাইনাসটা এখানে লাগিয়েছি, এসে গেছে আমার মাইনাসটা। স্পেশাল কেস 1, যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন ওই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি, দেখো, জিরো পোটেনশিয়াল লেভেল থেকে আমাকে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইপোলটাকে আনছি, পোটেনশিয়াল এনার্জি কী হবে, তাহলে সূত্রটা ওইটাই, পিই কস থিটা, তাহলে মাইনাস পিই কস থিটা, তাহলে পিই কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত, -1, তাহলে +1, কস 0 ডিগ্রির মানটা কত, +1, তাই তো, পিই। দেখো, এটা হচ্ছে সব থেকে মিনিমাম ভ্যালু, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, তাই তো, সব থেকে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডে নিজে কাজ করছে। এবার দেখো, আমি এবার উদাহরণ করে দেখাচ্ছি অ্যাঙ্গেলগুলোকে দিয়ে। যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন ওই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি, থিটা 90 ডিগ্রি মানে কি, আর সে তো জিরো পোটেনশিয়াল লেভেলে রয়েছে, তাই তো। আমি বসিয়ে দেবো আবার এখানে 90 ডিগ্রি বসিয়ে দেবো থিটাতে, তাহলে কস 90 কি, কস 90 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে এটা কি পেলাম আমরা, জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল,
জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল পেয়ে গেলাম, তাই তো। এবার দেখো এবার আমি কি করছি, থিটাটাকে 180 ডিগ্রি, তাহলে যখন থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি, তখন ওই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি কী হবে, বসিয়ে দাও, মাইনাস পিই কস থিটার জায়গায় কস 180 ডিগ্রি বসিয়ে দাও, কস 180, কস লেখা হয়নি যে, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কত, কস 180 ডিগ্রির মান -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পিই দেখো 180 ডিগ্রি, অর্থাৎ কি দেখো মাইনাস, সূত্রে মাইনাস এসেছে কিন্তু আমার উত্তরে কিন্তু প্লাস চলে এলো, অর্থাৎ ডায়পোলটাকে এই যে পজিশানে প্রথমে ছিল, হ্যাঁ, এই একদম এই পজিশানে নিয়ে আসছি, এই পজিশানে, তাহলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে কি, তাহলে এক্সটার্নাল এজেন্টকে কিন্তু কাজ করতে হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ডায়পোলটাকে ঘোরাচ্ছে এই দিকে, তাহলে এক্সটার্নাল এজেন্ট ডায়পোলটাকে এই দিকে ঘোরাবে, ঘুরিয়ে কিন্তু এরমভাবে অবস্থান করাবে, তাহলে এক্ষেত্রে কিন্তু পজিটিভ পোটেনশিয়াল এনার্জি পাবো, কাজও পজিটিভ হবে, পোটেনশিয়াল এনার্জিও পজিটিভ হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমি কী পেলাম, পিই, তাহলে এটা কি পজিটিভ সাইন, তাই তো, পজিটিভ সাইন। 4 নম্বর পজিশান, যখন থিটা ইজিক্যাল টু 270 ডিগ্রি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ডায়পোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 270 ডিগ্রি, তখন ওই অবস্থানে পোটেনশিয়াল এনার্জি কত, তার মানে কি আমাকে ওই জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল থেকে 180 ডিগ্রি ঘোরাতে হবে, তবেই তো 270 আসবো। জিরো পোটেনশিয়াল এনার্জি তো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তা থিটাকে যদি আমি 270 করাতে চাই তাহলে আরও 180 ডিগ্রি ঘোরাতে হবে, তাই তো। যাই হোক, তো ওই অবস্থানে আমি পোটেনশিয়াল এনার্জি বার করবো একদম সরাসরি সূত্র ধরে, সূত্রটা কি, মাইনাস পিই কস থিটা, বসিয়ে দাও, মাইনাস পিই কস 270 ডিগ্রি। আচ্ছা, কস 270 ডিগ্রির মান কত, দেখো এইভাবে তোমরা কিন্তু কসের এটা করবে, দেখো 0-তে +1, 90-তে 0, 180-তে -1, 180-র পর কি 270, 0, আবার 360-এ হচ্ছে +1, তো এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার এইটা কি না, এটা হচ্ছে 360 ডিগ্রি। তো তার জন্য কী ভ্যালুগুলো পাচ্ছি, কখনো 0 পাচ্ছি, কখনো 1 পাচ্ছি, কখনো 0 পাচ্ছি, আবার কখনো -1 পাচ্ছি, আবার কখনো 0, আবার কখনো +1, তাই তো। তাহলে 270 কোথায় না, 270 এইখানে, তাই এখানে ভ্যালুটা কি 0, cos 270 0, তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 0, কারণ কি না, এক্ষেত্রে ডায়পোলটি ইকুইপোটেনশিয়াল সারফেসে অবস্থান করে, দেখো না ইকুইপোটেনশিয়াল সারফেসে চলে আসবে, 270 মানে কি, এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে আরও 180 ডিগ্রি ঘোরাচ্ছি, মানে আবার সেটা ঘুরে প্লাস মাইনাসটা শুধু চেঞ্জ হয়ে গেল, প্লাসটা চলে এলো এই দিকে, আর প্লাসটা চলে এলো এই দিকে, আর মাইনাসটা চলে আসবে কোন দিকে, এই দিকে, প্লাস মাইনাসটা শুধু চেঞ্জ হয়ে গেল, তাই তো, হ্যাঁ, প্লাস মাইনাস শুধু চেঞ্জ হয়ে গেল, তাহলে আবার সেই জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেলই চলে এসেছে, তাই তো, তার মানে পোটেনশিয়াল এনার্জি লেভেল 0। এখন দেখো যে প্রথম এই যে এবি পজিশান থেকে প্রথম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালে এই পজিশানে চলে আসবে, এই পজিশানে আমাকে এক্সটার্নাল ফোর্সকে কাজ করতে হবে, তারপর যদি ডায়পোলটা এই দিকে ঘোরানো হয় তাহলে কি ইলেকট্রিক ফিল্ড নিজেই তো ঘোরাবে, তাই তো। তাহলে আবার 90 ডিগ্রি ঘুরিয়ে যখন আমি এই পজিশানে নিয়ে আসবো, তখন ইলেকট্রিক ফিল্ড আবার কি যে পরিমাণ কাজ আগে করতে হয়েছিল সেই পরিমাণ কাজকে রিলিজ করে দিচ্ছে, সেই পরিমাণ কাজকে রিলিজ করে দিচ্ছে, তাহলে কী হলো, পোটেনশিয়াল টোটাল ওয়ার্ক ডান 0, তার মানে কি পোটেনশিয়াল এনার্জিও 0,
জিরো থেকে শুরু হয়েছিল, আবার জিরোতে এসে হাজির হলো। তো ঠিক আছে, তাহলে দেখো জেনারেলি আমরা কি লিখতে পারি। তো জেনারেলি যদি আমরা দুটো অ্যাঙ্গেলের জন্যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হচ্ছে সেটা আমাকে বার করতে বলা হয়, দুটো অ্যাঙ্গেলের জন্যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, বা 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, যাই হোক না কেন, ইনিশিয়াল পজিশানে অ্যাঙ্গেলটা θ1, ফাইনাল পজিশানে অ্যাঙ্গেলটা θ2। তাহলে এইভাবে যদি আমি ডাইপোলটাকে ঘোরাই তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হবে, তাহলে একটা সূত্র আমাকে বানাতেই পারি আমি। তাহলে সেখানে একটা দেখি, তাহলে জেনারেলি আমরা লিখতে পারি কোনো ডাইপোলকে θ1 পজিশান হতে θ2 পজিশান এ আনলে স্থিতিশক্তির পরিবর্তন কত? আরে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই তো স্থিতিশক্তির পরিবর্তন। আমরা তো কাজের রিলেশানটা জানি, আমরা θ1 পজিশান থেকে θ2 পজিশানে আনতে গেলে কাজের রিলেশানটা তো জানি। তাহলে কি PE cos θ1 মাইনাস cosটা লেখা হচ্ছে না, cos θ মাইনাস cos θ2, এটাই তো কাজ করতে হবে, আর এটাই তো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে, তাই তো। তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি না θ2 পজিশানের পোটেনশিয়াল এনার্জি আর θ1 পজিশানের পোটেনশিয়াল এনার্জি, তাই তো। হ্যাঁ, তাহলে আমি যদি আবার আগের রিলেশানটা বসিয়ে দিই দেখব কিন্তু এই রিলেশানটা এইটাই কিন্তু আসবে। দেখো আগের যদি রিলেশানটা বসাই তাহলে কি আসবে, তাহলে PE, তাহলে যে কোনো একটা পজিশানের পোটেনশিয়াল এনার্জি কি PE cos θ, তাই তো, PE cos θ, তাহলে মাইনাস PE cos θ, তাহলে মাইনাস PE cos θ2, আর এটা হবে মাইনাস PE cos θ1। তাহলে কি আসবে দেখো, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা PE cos θ1 মাইনাস PE cos θ2, তাহলে কি এলো PE কমন গেল, cos θ1 মাইনাস cos θ2। এটা কি করলাম না, এটা আমি এই যে রিলেশানটা আমি বের করেছিলাম, এই যে রিলেশানটা যে কোনো পজিশানে পোটেনশিয়াল এনার্জি, তো সেটা আমি বসিয়ে কিন্তু আমি এই ইকুয়েশানটা পেলাম, তাই তো, ইকুয়েশানটা পেলাম। কিন্তু আমাদের যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের ধারণা থেকেও কিন্তু আমি বলতে পারি যে এটাও কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই তো পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হবে, তো সেটাই তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কাজটাই হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটাও সরাসরি ওয়ার্ক ডান থেকে বলতে পারি, আবার পোটেনশিয়াল এনার্জি যে রিলেশান শিখেছি সেইগুলোকে বসিয়েও কিন্তু এই রিলেশান পেতে পারি। ওকে, তাহলে ডাইপোল সম্বন্ধে যাবতীয় তথ্য এই ইলেকট্রোস্ট্যাটিক্স 4 এবং ইলেকট্রোস্ট্যাটিক্স 6 এই দুটি ভিডিওর মধ্যে কিন্তু আমি পোস্ট করলাম তোমাদেরকে, তোমরা দেখে নিও আর ভালো থেকো।